এই ধরনের যখন প্রকল্প হয়, যখন ইতিহাসে বাংলাদেশ নাম লেখায়, তখন কিন্তু আপনি অবশ্যই সেটি নিয়ে গর্বিত হবেন। তুরস্কের যে 4টি ইউনিটে 4800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, প্রকল্পের যে ব্যয় ধরা হয়েছে সেটি ছিল 24 থেকে 25 বিলিয়ন ডলার। আর আমাদের 2400 মেগাওয়াটের যে দুটি ইউনিট হবে তাতে ব্যয় ধরা হয়েছে, প্রজেক্টের ব্যয় ধরা হয়েছে 12 বিলিয়ন ডলার। দীর্ঘ সময় ধরে যে 60 থেকে 80 বছর যে আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন সেটির খরচ কিন্তু অন্য যে কোনো ফুয়েলের চেয়ে কম হবে। আর এখানে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। বাংলাদেশের ইতিহাসে আজকে একটি স্মরণীয় দিন নিঃসন্দেহে, এবং এই কারণে স্মরণীয় যে বাংলাদেশ 33তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসাবে আজকে আত্মপ্রকাশ করেছে। যদিও পারমাণবিক শক্তির ব্যবহারের হিসাবে এটি 2023 সালে যখন এই পারমাণবিক জ্বালানি যখন বাংলাদেশে এসেছে তখনই সেই তালিকায় নাম উঠেছে বাংলাদেশের, কিন্তু আজকে উৎপাদনে যাওয়ার জন্য যেই কাজ, অর্থাৎ পারমাণবিক চুল্লিতে যেই জ্বালানি সংযোজন বা ফুয়েল যে দেওয়া সেটির কাজ হয়েছে এবং এটির যে লাইসেন্স কমিশনিং সেটি সম্পন্ন হয়েছে, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যে কার্যক্রম সেটি শুরু করলো, এবং এটি হচ্ছে একেবারে চূড়ান্ত পর্যায়ে। তো এটি অবশ্যই বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। এবং আজকে আমরা যদি খেয়াল করি সেখানে দেখব যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন, সেটি কে বিএনপি করেন, কে আওয়ামী লীগ করেন, কে অন্য কোনো দল করেন, সেটি বড় কথা নয়। বহু মানুষকে দেখেছি তারা আজকের এই দিনটিকে স্মরণীয় বলছেন। তারা রূপপুরের যেই অসাধারণ দৃশ্য, যেই পারমাণবিক চুল্লির যেই ছবি এবং রূপপুরের যে ছবি সেগুলো আজকে তারা শেয়ার করেছেন, এবং সবাই এই দিনটিকে একটি গর্বের দিন হিসাবেই তারা সকলে ব্যাখ্যা করেছেন। এই পারমাণবিক প্রকল্প নিয়ে নানা রকমের কথা আছে, সমালোচনা আছে, দুর্নীতির অভিযোগ আছে, অনেক কিছু আছে। তারপরেও শেষ পর্যন্ত বাংলাদেশ এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করলো, এবং এটি আগামী আগস্ট থেকে জাতীয় গ্রিডে এটির যে বিদ্যুৎ সেটি যুক্ত হবে বলা হয়েছে প্রাথমিকভাবে, এবং ডিসেম্বরের মধ্যে আরও মানে আগস্টে 300 মেগাওয়াট যুক্ত হবে, যেটি পরিষ্কার করে বলা হয়েছে। এবং আজকে যে এটির যে এই এক ধরনের উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের যেই বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ছিলেন ফকির মাহবুব আনাম, তিনি বলছেন যে আজ ঐতিহাসিক মুহূর্ত, নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পটিতে কাজ করা হয়েছে। আজ জ্বালানি লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ ইতিহাসের অংশ হলো। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ শুধু পাবনা নয়, দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। আলোচনা শেষে অতিথিরা স্বয়ংক্রিয় সুইচ টিপে জ্বালানি লোডিং উদ্বোধন করেন, এবং সেখানে রাশিয়ান কর্মকর্তারা যেমন ছিলেন, বাংলাদেশের কর্মকর্তারা ছিলেন। তো সব মিলিয়ে এটি একটি বলা যায় যে একটা নতুন সংযোজন। যদিও আওয়ামী লীগের আমলে কাজটি শুরু হয়েছে, এই আমলে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি সরকারের আমলে এসে এটির যেই মূল উৎপাদনের কাজটা সেটা শুরু হলো। এটি নিয়ে অনেকে অনেক রকমের কথা বলছেন, বলতেই পারেন। যে কোনো প্রকল্প নিয়ে এই ধরনের কথা থাকবে, কে কখন শুরু করলো কাজ, কে কখন শেষ করলো, কখন উদ্বোধন করলো। এইটার চেয়ে বড় কথা হলো যে এটি দেশের কাজে লাগলো কিনা, এটি বাংলাদেশকে নতুনভাবে পরিচিত করলো কিনা, এটি হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর। আমরা যখন খেলা হয় ভারত বা পাকিস্তানের সাথে, যখন আমরা জিতি, তখন কিন্তু ওই ভারতের সাপোর্টার যে অন্য সময় থাকে সেও যেমন বাংলাদেশকে নিয়ে গর্ব করে, যে পাকিস্তানের সাপোর্টার অন্য সময় থাকে অন্যদের সাথে খেলার সময় সেও বাংলাদেশ নিয়ে গর্ব করে। আসল কথা হচ্ছে যে আমি বাংলাদেশকে ধারণ করলে এই ধরনের যখন প্রকল্প হয়, যখন ইতিহাসে বাংলাদেশ নাম লেখায়, তখন কিন্তু আপনি অবশ্যই সেটি নিয়ে গর্বিত হবেন। এখন এই প্রকল্পটি নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে। যদি আমরা বলি যে এটিতে দুর্নীতির অভিযোগ ছিল, এই প্রকল্পকে ঘিরে বালিশকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। এই প্রকল্পকে ঘিরে 12 বিলিয়ন ডলারের প্রকল্পে বলা হয়েছে শেখ হাসিনা 5 বিলিয়ন ডলার দুর্নীতি করে ফেলেছেন। এই ধরনের নানা রকমের অভিযোগ আছে, এগুলো থাকতে পারে, এবং যে কোনো প্রকল্পে যখন এই ধরনের অভিযোগ আছে সেগুলো নিশ্চয়ই নিয়মতান্ত্রিকভাবে সেগুলোর তদন্ত হবে, সেগুলো যদি কোনো অনিয়ম হয়ে থাকে আইনগতভাবে সেটির ব্যবস্থা হবে। তবে একটা জিনিস আপনাদেরকে আমি জানিয়ে রাখি, যেটি যে আমাদের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ যখন শুরু হয় রাশিয়ার সাথে চুক্তি অনুযায়ী, ঠিক একই সময়ে তুরস্কে শুরু হয় এই কাজ, এবং তুরস্কেও কিন্তু সেই রোসাটমি কাজগুলো করছে। তুরস্কের 4টি ইউনিটে 4800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, আমাদের 2টি ইউনিটে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। তুরস্কের যে 4টি ইউনিটে 4800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, তাতে যেই এটির
প্রকল্পের যে ব্যয় ধরা হয়েছে সেটি ছিল 24 থেকে 25 বিলিয়ন ডলার। আর আমাদের 2400 মেগাওয়াটের যে দুটি ইউনিট হবে তাতে ব্যয় ধরা হয়েছে, প্রজেক্টের ব্যয় ধরা হয়েছে 12 বিলিয়ন ডলার। অর্থাৎ তুরস্ক যেই কাজ করছে তার অর্ধেক আমি উৎপাদন করব, আর ঠিক তুরস্কের যে বাজেট তার অর্ধেক বাজেট আমার। এটি হচ্ছে, আপনি যদি উইকিপিডিয়াতে যান, আপনি যদি গুগল করেন, বা ওই তুরস্কের যে পারমাণবিক যেই স্থাপনা, সেটি যে পারমাণবিক প্রজেক্ট, সেটির নাম লিখে যদি আক্কু লিখে যদি আপনি শুধু আক্কু লিখে গুগলে সার্চ দেন, আক্কু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লিখে সার্চ দেন, আপনি সব তথ্য সেখানে পেয়ে যাবেন। ফলে এই যে তুরস্ক যেই কাজটা যেই খরচে শুরু করলো, ওই একই সমসাময়িক সময়ে আমরাও একই খরচে একই প্রজেকশনে শুরু করলাম। সেখানে যদি 5 বিলিয়ন ডলার শেখ হাসিনা দুর্নীতি করে থাকে, নিশ্চয়ই সেটি তদন্ত হওয়া উচিত। আর এইখানে যদি এই তুরস্কে যদি এই ফারাকটা না হয়ে থাকে, একই খরচ যদি হয়, তাহলে বাংলাদেশেও তো সেই ডলার যদি ডলারের হিসাবে আপনি করেন তাহলে একই রকমই হবে। ফলে এগুলো নিয়ে অনেক রকমের তর্ক থাকবে, বিতর্ক থাকবে, সেটি খুব স্বাভাবিক। এগুলো নিশ্চয়ই একসময় এগুলো রিজলভ হবে। কিন্তু আমরা যে এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যুগে প্রবেশ করেছি, এইটা আমাদের জন্য একটা বড় সুখের খবর। এবং এটি বলা হচ্ছে যে এই 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে তো পর্যায়ক্রমে, এবং এই যে কেন্দ্র, সেই কেন্দ্রের মানে কমপক্ষে 60 থেকে 80 বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা যাবে যেটি বলা হচ্ছে। এবং এই যে বিদ্যুৎ, সেটি অন্যান্য যে বিভিন্ন ধরনের যেই জ্বালানি দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার চেয়ে খরচ অনেক কম হবে। সেখানে আপনি জ্বালানির মাধ্যমে, মানে বলা হচ্ছে যে যদি আপনি গ্যাসের মাধ্যমে করেন বা তেলের মাধ্যমে করেন, কিংবা আপনি রিনিউয়েবল করেন, যেটি করতে যান সেটার চেয়ে কিন্তু এই পারমাণবিকে বিদ্যুতের উৎপাদন খরচ কম। এটির শুধু যখন প্রজেক্টটা করা হয়, প্ল্যান্ট করা হয়, তখন খরচ বেশি হয়। কিন্তু বিদ্যুতের এই যে আপনি দীর্ঘ সময় ধরে যে 60 থেকে 80 বছর যে আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন, সেটির খরচ কিন্তু অন্য যে কোনো ফুয়েলের চেয়ে কম হবে। আর এখানে সবচেয়ে বড় কথা হলো যে এখন আমরা যে জ্বালানির অভাবে, গ্যাসের অভাবে, তেলের অভাবে আমাদের যেভাবে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে, অনেক কেন্দ্র কয়লার অভাবে, সেটি কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় বলা যায়। তো এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কিন্তু সেটির ঝুঁকি কম। একবার যেহেতু দিলে 18 মাস পর্যন্ত, আমাদের এই প্রজেক্টে 18 মাস পর্যন্ত চলবে। একবার ফুয়েল ইনসার্ট করলে সেটি 18 মাস পর্যন্ত দিবে, তারপরে আবার এটি চেঞ্জ করতে হয়। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেহেতু যায়, এটিতে ঝুঁকিও কম থাকে। আরেকটা বিষয় হলো যেখানে, সেটা হলো যে এটির নিরাপত্তা নিয়ে নানা রকমের কথা হয়। বিভিন্ন সময় আমরা দেখেছি যে অনেকেই এই ধরনের প্রজেক্টের বিরোধিতা করেছেন যে এটি হলে পরিবেশ নষ্ট হয়ে যাবে, এটি হলে যদি কোনো কারণে একটা ধরনের যদি কোনো সমস্যা হয় তাহলে পুরো এলাকা ধরে ধ্বংস হয়ে যাবে। এই বিদ্যুৎ কেন্দ্রে ঝুঁকি আছে, এই কথা সত্য। কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রে যেই নিরাপত্তা ব্যবস্থা এখনকার সময়ে এসে করা হচ্ছে, রাশিয়া যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা এটির ক্ষেত্রে রেখেছে, সেটি কিন্তু আগের যেই আমলের যে নিরাপত্তা ব্যবস্থা সেটির চেয়ে কিন্তু অনেক উন্নত। এখানে একটু ছোট্ট করে বলি, আমি একটা আর্টিকেল থেকে পেলাম, রাশিয়ার বাইরে প্রথমবার VVER 1200 রিয়েক্টরের বিদ্যুৎ কেন্দ্র হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবং এর আক্কু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটি আমি বলছিলাম তুরস্কের, আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুরস্কের আগেই এটি কমিশনিংয়ের পথে আছে। অর্থাৎ আমি যেটি আগে বলেছিলাম যে তুরস্কেও কিন্তু একই সাথে কাজটি শুরু হয়েছিল। অনেকে আবার এটিকে যে ভারতে যে 70-এর দশকে যে নিউক্লিয়ার বিদ্যুতের উৎপাদন শুরু হয়েছে সেটির সাথে তুলনা করেন, খরচের সাথে তুলনা করে অনেকেই কম্প্যারিজন করতে চান। কিন্তু সেটির প্রযুক্তিগত দিক থেকে কিন্তু অনেক পিছানো ছিল। সেই সময় ডলারের দাম যদি হিসাব করেন, ডলারের দামও এখন অনেক কম ছিল। এখন যে ডলারের দাম এবং এই যে প্রযুক্তির যে অগ্রগতি, নিরাপত্তার ক্ষেত্রে যেই অগ্রগতি, মানে এই ধরনের পারমাণবিক বিদ্যুতের নিরাপত্তা যেটি, সেটি কিন্তু আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। ফলে এগুলোর যে আধুনিক প্রযুক্তি এবং এর যে জেনারেশন যে এটি বেড়েছে, বা এটির যে আগের যে প্রযুক্তিগত নিরাপত্তা সেটির চেয়ে যে নিরাপত্তা আর অনেক বেড়েছে, সেগুলোর কারণেও কিন্তু এখন খরচ বাড়া এটি স্বাভাবিক, এবং এটি আগের চেয়ে নিরাপদ হয়েছে সেটিও কিন্তু সত্য। ফলে অনেকেই যে আমাদের বলেন যে এখন আর কেউ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করে না, এটি ভায়াবল না, এটি নিরাপদ না, এটির খরচ বেশি, এগুলো আসলে তাহলে তুরস্কের মতো একটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন দেশ, তাহলে তারা ওই একই সময়ে এই প্রজেক্ট কেন নিল?
তারা কিন্তু আলোচনা শুরু করেছিল আর আগে থেকে 2010 সাল থেকে, এবং তারা মানে কাজ শুরু করেছে গিয়ে 2018-19 সালে। তো যাই হোক, সব মিলিয়ে আসলে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, সেটি নিঃসন্দেহে বলা যায়। অনেক আলাপ আলোচনা থাকবে, অনেক তর্ক বিতর্ক থাকবে, এগুলো নিয়ে নিশ্চয়ই রাজনীতিও হবে, ভেতরে বাইরে রাজনীতির অনেক রকমের আলোচনা হবে, কিন্তু শেষ পর্যন্ত যেটি দেশের জন্য দরকার, সেটি দেশের জন্য যেটি ভালো, সেটির জন্য সবাই সাদাকে সাদা আর কালোকে কালো বলবে, এবং এই অনুযায়ী যদি সবাই যায় তাহলেই কিন্তু দেশ এগিয়ে যাবে। রাজনৈতিক মতভেদ থাকবে, বিভাজন থাকবে, সেগুলো থাকতেই পারে, কিন্তু সবার আগে দেশ, সেটিকে আমাদেরকে গুরুত্ব দিয়ে এগোতে হবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।